গুড আফটারনুন সকল ছাত্র বন্ধুদের। প্রতিদিনের মতো আজকের ভৌতবিজ্ঞান ক্লাসেও তোমাদেরকে স্বাগত জানাই। ক্লাস 8-এ হিট অধ্যায়টি আমি পড়াচ্ছিলাম। আগের দিন তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলাম যে গলনের মাধ্যমে কীভাবে আয়তন পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কী হচ্ছে, আয়তন সংকুচিত হচ্ছে। আজকে দেখো তোমাদের একটি প্রয়োগমূলক প্রশ্ন দেখাবো বলেছিলাম। ওই তথ্যের উপর ভিত্তি করি সেই প্রশ্নটা ছিল কি, জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, তার সুবিধা অসুবিধা। এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে কঠিন পদার্থের মধ্যে অণুগুলি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তাহলে জেনারেলি কি হয়, কঠিন পদার্থের মধ্যে ঘনত্ব বেশি হওয়া উচিত। কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে, জলের ক্ষেত্রেও ঠিক উল্টো টাইপের ঘটনা ঘটে। কি হয়, নর্মাল যে জলের মধ্যে থাকে, ঠান্ডা জলের মধ্যে কি হয়, আমরা দেখি যে ঘনত্বটা বেশি হয়। আবার যদি আইসের মধ্যে যাচ্ছি, আইসের মধ্যে কি হয়, ঘনত্বটা কমে যাচ্ছে একদম আইসের মধ্যে। আবার যদি আমরা ওয়ার্ম ওয়াটারের দিকে যাচ্ছি, অর্থাৎ গরম জল, সেক্ষেত্রে কি হচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। দুক্ষেত্রে ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ ন্যাচারাল যে আমাদের টেম্পারেচার যে ওয়াটারটা থাকে, তার সেটা উষ্ণ জল, তার মধ্যেও কিছুটা ঘনত্ব কম থাকে। আবার ঠান্ডা জলের মধ্যে কি হয়, লিকুইড ওয়াটার যেটা ঠান্ডা জলের মধ্যে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ঘনত্বটা বেশি হচ্ছে। এটা কেন হচ্ছে, ঘনত্বটা এরকম পরিবর্তন কেন হয়, তো সেটাই আজকে আমরা একটু ব্যাখ্যা করি, তারপরে ওই প্রশ্নটা যাচ্ছি। দেখো, ক্যামেরাটা আমি ওই সাইডে করছি, একটা ছবি দেখো। হয়তো তোমাদের এখন একটু বুঝতে অসুবিধা হবে, কারণ বন্ড কি, এই ব্যাপারগুলো তোমাদের একটু বুঝতে এখন অসুবিধা হবে। তো তোমরা জানো একটা বন্ড সমান দুটো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলো তোমরা পড়বে, ক্লাস 8-এই আছে, তোমাদের সেকেন্ড টার্মে আছে। তবুও তোমাদের ছবিটা একটু দেখায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি, একটা আইস আর একটা লিকুইড ওয়াটার। কি হয়, ওয়াটারের সংকেত আমরা কি জানি, H2O। এই H2Oর মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কি হয়, দেখো এখানে এই বন্ডগুলো কীরকমভাবে অবস্থান করছে, দেখো হেক্সাগোনাল শেপের মধ্যে অবস্থান করছে। এটা আইসের মধ্যে, যখন একদম আইস হয়ে যাচ্ছে তখন দেখো ডেনসিটি কত কমে যাচ্ছে, মলিকুলগুলো কত ছাড়া ছাড়া অবস্থায় আছে। আর লিকুইড ওয়াটারের ক্ষেত্রে দেখো কত ক্লোজ অবস্থায় আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডগুলো কি হয়, কনস্ট্যান্টলি কি করে, ব্রেক করে আবার ফর্ম করে, ব্রেক করে ফর্ম করে, এবং এদের কি হয়, ঘনত্ব অনেক বেশি হয় লিকুইড ওয়াটারের ক্ষেত্রে। আর আইসের ক্ষেত্রে দেখো কতটা স্টেবল বন্ড, এরা এক একটা স্টেবল বন্ড হয়ে যাচ্ছে, কারণ কঠিন পদার্থ হয়ে যাচ্ছে, কঠিন পদার্থের মধ্যে ওরা কী করে, স্টেবল বন্ড করে নিচ্ছে। এবং স্টেবল বন্ড মানে স্ট্রং বন্ধন, অর্থাৎ কী বলে, শক্তিশালী বন্ধন করে নিচ্ছে। এই শক্তিশালী বন্ধনের জন্যই কি হয়, এদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, ঘনত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। দূরত্ব বেড়ে যাচ্ছে কিন্তু ঘনত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং এর জন্যই কি হচ্ছে, এর জন্যই আমাদের জলের কি হচ্ছে, জল জমে বরফে পরিণত হলে কি হয়, আয়তনে বেড়ে যাচ্ছে। এই ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে বলে আয়তনে বেড়ে যাচ্ছে। তাহলে জল বরফে পরিণত হলে কি হয়, আয়তনে বেড়ে যায়। তাহলে লো ডেন্সিটি অফ আইস। আমি আরেকটু বোর্ডে যাচ্ছি, দেখো বোর্ডে তোমাদের দেখিয়েছি 3 ধরনের ওয়াটারের ক্ষেত্রে। দেখো এখানে কোল্ড ওয়াটার রেখেছি, এদের মধ্যে দেখো মলিকুলগুলো কত ক্লোজ আছে এবং ক্লোজ শেপে আছে। ওয়ার্ম ওয়াটারের ক্ষেত্রে একটু হালকা কী হলো, ঘনত্ব কমে গেল। আর আইসের ক্ষেত্রে দেখো সব থেকে ঘনত্ব কমে যাচ্ছে, এখানে আবার দেখানো হয়েছে। ওকে, তাহলে এবার দেখো, আমি তোমাদের একটা জিনিস বললাম যে জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, এবং আয়তনে বেড়ে যায় কার জন্য, লো ডেনসিটির জন্য, ঘনত্ব কমে যাওয়ার জন্য। তাহলে ঘনত্ব কমে যাওয়ার জন্য যে যে কনভিনিয়েন্সগুলো আছে, কী কী সুবিধা আমরা পাই, সেটাই আমরা জল বরফে পরিণত হলে সেটাই সুবিধা হবে।
একই সুবিধা। কী কী সুবিধা দেখো, আমি কনভিনিয়েন্সগুলো বলছি। যদি কি হয়, আইসের ক্ষেত্রে লেস ডেন্স হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ ডেন্স মানে কি, ঘনত্ব কমে যাচ্ছে, লেস ডেন্স হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওয়াটার কি করবে, ওই জন্য কী হয়, আইস জলে ভাসে, বরফ জলে কিছুক্ষণ ভেসে থাকে যতক্ষণ না সম্পূর্ণ জলে পরিণত হচ্ছে। আর আইস কি হচ্ছে, কি করে, ফ্রিজিং, তাহলে প্রিভেন্টস করে কি, ফ্রিজিং ও ফ্রিজিং ওভার, আইস প্রিভেন্টস ওশিয়ান ফ্রম ফ্রিজিং ওভার, অর্থাৎ বরফ কি করে, নিচে যে সমুদ্রের জলকে কি করে, ফ্রিজ হতে দেয় না। আর আইস কি করে, ইনসুলেটস দ্য লিকুইড ওয়াটার বিলো অ্যালাউইং লাইফ টু পারসিস্ট, মানে কি করে, বরফ আর জল দুজনই হচ্ছে তাপের কুপরিবাহী। এরা কি করে, যখন বরফের একটা লেয়ার পড়ে যায়, নিচের জলটা জলই থেকে যায়, তারা কি করে, জলও তাপ বর্জন করে বরফ হতে পারে না, আবার কি করে, বরফও তাপ দিতে পারে না। এর ফলে কি হয়, বরফ একটা অন্তরক হিসেবে কাজ করে, বরফ একটা লেয়ার। এর ফলে আমাদের শীতকালীন দেশে যদি উপরে বরফও হয়ে যায়, তার তলায় কি হয়, জলজ প্রাণীরা সহজে বেঁচে থাকতে পারে। তাহলে আমরা সুবিধাগুলো কী কী আসছি, যে জল বরফে পরিণত হলে যে সুবিধাগুলো হয়, সেই সুবিধাগুলি শুনে নাও তোমরা একটু, আমি বলছি। প্রথম সুবিধা হচ্ছে, জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, তাই জল জমে বরফে পরিণত হলে উৎপন্ন বরফের ঘনত্ব জল অপেক্ষা কম হওয়ায় বরফ জলে ভাসে। এই ঘটনার প্রত্যক্ষ ফল হিসেবে দেখা যায় শীতকালীন দেশগুলিতে বড় নদী বা হ্রদের উপরিতল বরফে পরিণত হলেও নিচের অংশে সর্বোচ্চ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক, অর্থাৎ 1 গ্রাম/সিসি, কাছাকাছি বলতে গেলে 997 kg/m³। যদি আমরা এসআইতে বলি, ওটা 997 kg/m³ বা 1 গ্রাম/সিসি। বরফ আর জল উভয়ই কী হয়, তাপের কুপরিবাহী, আগেই বললাম। তাপের কুপরিবাহী হওয়ার ফলে ওই অংশের জল তাপ বর্জন করে আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে পারে না, ফলে ওই স্থানের জলজ উদ্ভিদ বা প্রাণীরা চরম শীতার্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কী বলবে, 2 নম্বর পয়েন্ট বলবে সুবিধাতে, কৃষি জমির ফাঁক বা ফাটলের মাঝে জমে থাকা জল প্রচণ্ড ঠান্ডায় জমে বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পেতে চায় এবং সংশ্লিষ্ট মাটির স্তরের গায়ে বল প্রয়োগ করে। এই বলের ক্রিয়ায় মাটি প্রাকৃতিক উপায়ে নরম ও ঝুরঝুরে হয়ে যায়। এই নরম ঝুরঝুরে মাটি কি হয়, কৃষিকাজের পক্ষে খুবই উপযুক্ত। তাহলে এই দুটো হলো আমাদের জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যাচ্ছে এবং তার সুবিধা, দুটো সুবিধা। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে, দেখো, শীতপ্রধান দেশে আমরা জানি মোটর গাড়ির মধ্যে যে রেডিয়েটার থাকে, সেই পাইপে জল জমে থাকে, সেই জল কি হয়, শীতকালে জমে বরফে পরিণত হয়, তাহলে বরফে পরিণত আয়তনে বেড়ে যাবে, আয়তনে প্রসারিত হয়ে কী হয়, পাইপের দেওয়ালে চাপ দেবে, সেই চাপে কি হয়, অনেক সময় পাইপ ফেটে যায়। এই কারণে শীতের দেশগুলিতে কি হয়, যেগুলো শহরে যে জল সরবরাহের পাইপগুলো হয়, সেখানে মূলত গরম জল সরবরাহ যেগুলো করে সেগুলো ফেটে যায়। আর 2 নম্বর অসুবিধা কী হবে, যে পাহাড়ি অঞ্চলে পাথরের ফাঁক বা ফাটলে জমে থাকা জল উষ্ণতা হ্রাসের ফলে বরফে পরিণত হয় এবং আয়তনে বাড়তে চায়, দিয়ে কী হয়, পাথরের ভেতরের তলগুলিতে প্রচণ্ড বল প্রয়োগ করে। এই বলের প্রভাবে পাথর অনেক সময় ফেটে যায়, আর যে কারণে পাহাড়ি স্থানে কী হয়, মাঝে মাঝে ধস নামতে দেখা যায়। তাহলে এই দুটো হলো অসুবিধা। ওকে, দেখো, তোমাদের এটা জেনে রাখা ভালো যে জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যাচ্ছে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 11 সিসি জল কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 12 সিসি বরফে পরিণত হয়।
মনে থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 11 সিসি জল জমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 12 সিসি বরফে পরিণত হয়। ফলে বরফের ঘনত্ব জল অপেক্ষা কম হয় এবং এই কারণে কি হয়, বরফ জলে ভাসে। তাহলে বরফ জলে ভাসে কেন? তাহলে এই ঘটনাটা তোমাদেরকে বলতে হবে। এবার আগের দিন তোমাদের বলেছিলাম যে গলনের ফলে কি হচ্ছে, কিছু কিছু পদার্থের, বেশ কিছু পদার্থে কি হয়, আয়তন বৃদ্ধি পাচ্ছে আবার সংকুচিত হচ্ছে। একটু আগেই দেখলাম বরফের আয়তন কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। বরফ গলনে আয়তন কি হয়, সংকুচিত হচ্ছে। আর মোমের আয়তন আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি বলে, একটা প্রশ্ন দেয় তোমাদের, গলন ও কঠিনীভবনের ফলে আয়তনের কিরূপ পরিবর্তন হয় বোঝাও। তাহলে কি বলবে তোমরা? কঠিন থেকে তরলে পরিণত হলে অধিকাংশ পদার্থের আয়তন বেড়ে যায় এবং তরল থেকে কঠিনে পদার্থ হলে আয়তন কমেও যায়। তাহলে এক্ষেত্রে একটা উদাহরণ কি হবে, মোম। আমরা দেখেছি মোমের কি হচ্ছে, মোম যখন কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে কি হয়, আয়তন বেড়ে যাচ্ছে এবং আয়তন বৃদ্ধি করছে। আবার তরল মোম যখন কঠিনে হচ্ছে তখন আয়তন কমে যাচ্ছে। আর কিছু কিছু পদার্থ কি হয়, কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন কমে যায়, আবার তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বেড়ে যায়, যেমন কি জল। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা পড়ে নেবে। প্রথম প্রশ্ন কি, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার দুটি করে সুবিধা অসুবিধা উল্লেখ করো, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, গলন ও কঠিনের ফলে আয়তনের কিরূপ পরিবর্তন হয় বোঝাও। এবার দেখো তোমাদের পরের টপিকে আসছি, লীন তাপ। অবস্থার পরিবর্তন প্রক্রিয়াগুলি ঘটার সময় যে তাপীয় আদান প্রদানগুলি ঘটে, সেই তাপীয় আদান প্রদানগুলি সাধারণত আমরা থার্মোমিটারের সাহায্যে গণনা করতে পারি না। এগুলো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে গণনা করা যায়। কারণ কি, লীন তাপ গ্রহণ বা বর্জনে অণুগুলির বিন্যাস পরিবর্তিত হয়। অণুগুলি বলতে কঠিন ছিল প্রথমে অবস্থার, যে কঠিন অবস্থার অণুগুলি, তাদের বিন্যাস পরিবর্তিত হচ্ছে এবং এই তাপ পদার্থের উষ্ণতা, এই সময় কি হয়, যখন লীন তাপ গৃহীত বা বর্জিত হয় তখন পদার্থের উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা একই জায়গায় থাকে। উষ্ণতার পরিবর্তন না হয়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিও হয় না কমেও যায় না। তাই থার্মোমিটার দ্বারা কি হয়, লীন তাপ আমরা পরিমাপ করতে পারি না, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে লীন তাপ পরিমাপ করা হয়। তো লীন তাপের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে, যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, তাকে ওই পদার্থের
ওই অবস্থান্তরের লীন তাপ বলে। এর ইংলিশ টার্মটা হচ্ছে ল্যাটেন্ট হিট। আরেকবার দেখে নাও, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লীন তাপ বা ল্যাটেন্ট হিট বলে। এটা তোমাদের আসবে সংজ্ঞা। আর লীন তাপের যদি বলে প্রকারভেদ লেখো, তাহলে প্রকারভেদ অবস্থান্তর চেঞ্জ অফ স্টেটের উপর ডিপেন্ড করে লীন তাপগুলো হয়। লীন তাপের প্রকারভেদ আমরা পেয়ে যাব। এক নম্বর কী পাবো? গলনের লীন তাপ। দেখো তোমাদের দেখায়, লীন তাপের প্রকারভেদে আসছি এবার। লীন তাপের প্রকারভেদ। এক নম্বর কী হবে? গলনের লীন তাপ। দু নম্বর কী লিখবে? কঠিনীভবন, তার উল্টো প্রক্রিয়া, কঠিনীভবনের লীন তাপ। তিন নম্বর কী লিখবে? বাষ্পীভবনের লীন তাপ। আর চার নম্বর ঘনীভবনের লীন তাপ। যে নর্মাল চারটে প্রক্রিয়া আছে তার উপর এই চারটে শ্রেণীবিভাগ আমরা পাচ্ছি লীন তাপের প্রকারভেদ। গলনের লীন তাপ, কঠিন ভবনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ। প্রথমটায় আসি, গলনের লীন তাপ। ইংলিশ টার্ম কী হবে? ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন মানে গলে যাওয়া, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাহলে এর সঙ্গে আমরা কীভাবে দিতে পারি? গলনের লীন তাপ যদি কী বলতে কী বোঝায় যদি বলে, তাহলে কী বলবো আমরা? বলবে প্রমাণ চাপে কোনো কঠিন পদার্থের একক ভরের উষ্ণতা স্থির রেখে সমগ্র কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের গলনের লীন তাপ বলে। একই রকমভাবে প্রত্যেকটা সংজ্ঞায় আমরা এভাবে লিখব, জাস্ট অবস্থান্তরটা মেনশন করতে হবে যে কোথা থেকে কোন অবস্থায় পরিবর্তিত হচ্ছে। আরেকবার আমি রিপিট করছি সংজ্ঞাটা। প্রমাণ চাপে কোনো কঠিন পদার্থের একক ভরের উষ্ণতা স্থির রেখে সমগ্র কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের গলনের লীন তাপ বলে। উদাহরণ হিসেবে কী বলবে? যেমন বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আগের দিন বলেছিলাম বলতে কী বোঝায়? 80 ক্যালোরি পার গ্রাম, এটা জাস্ট উদাহরণ দিয়ে দেবে। যদি বলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় আগের দিনই তোমাদের বলেছিলাম, আরেকবার আমি রিপিট করে দিই। কী বলবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে ওই উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে, অর্থাৎ এটা গৃহীত তাপ। আর পরেরটায় চলে আসি এবার, কঠিনীভবনের লীন তাপ। কঠিনীভবনের লীন তাপ হচ্ছে, ইংলিশ টার্মটা কী হবে? ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন। কঠিনীভবন মানে হচ্ছে সলিডিফিকেশন, তার ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন। এর সঙ্গে কীভাবে দেব? প্রমাণ চাপে একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র তরল পদার্থকে কঠিনে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই পদার্থের কঠিনীভবনের লীন তাপ বলে। যেমন জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এক্ষেত্রেও সমান, কিন্তু 80 ক্যালোরি তাপটা কি? বর্জিত তাপ। যদি বলে জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? কোশ্চেনটা যদি এভাবে দেয় তাহলে কি বলবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই উষ্ণতায় 1 গ্রাম
বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। অবশ্যই এটা প্রথমে কি লিখবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে। নেক্সট দেখো বাষ্পীভবনের লিন তাপ। তাহলে বাষ্পীভবনের লিন তাপের ইংলিশটা কী হবে, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এর সংজ্ঞা কী হবে দেখবো, একই রকম সংজ্ঞা। প্রমাণ চাপে তরল পদার্থের একক ভরের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র তরলকে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই ওই পদার্থের বাষ্পীভবনের লিন তাপ বলা হয়। উদাহরণ হিসেবে কী দেব, বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। কেউ কেউ অনেক সময় 540 ক্যালোরি পার গ্রামও বলে থাকে। এগুলো জুলের মানও আছে, তোমরা 4.2 দিয়ে গুণ করলেই জুলের মানটা পেয়ে যাবে। তাহলে বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, এই কোশ্চেনটা তোমাদের দেয়। কি বলবে, তখন কিন্তু উষ্ণতাটা কিন্তু বলতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কারণ বাষ্পীভবন কোথায়, জল ফুটতে শুরু করে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে কী লিখবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল ওই উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে, বা 537 ক্যালোরি তাপের প্রয়োজন। এবার দেখো বাষ্পীভবনের উল্টো প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। ঘনীভবনের তাহলে ইংলিশটা কী হবে, ঘনীভবনের টার্মটা ইংলিশটা কী হবে, ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন। এই ঘনীভবন প্রক্রিয়ার ওপর আমি পরের দিন কিছু কিছু প্রাকৃতিক ঘটনা আমাদের ঘটে বাষ্পীভবন ঘনীভবনের মাধ্যমে, সেগুলো আলোচনা করব। আজকে আমরা জাস্ট সংজ্ঞাগুলো দেখছি আমরা। তাহলে ঘনীভবনের লিন তাপ যদি বলা হয় সংজ্ঞাটা কীভাবে লিখবে, আবার শুনে নাও। এটাও বলছি, প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লিন তাপ বলে। আবার বলি একবার, প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত হয় বা নিষ্কাশিত করতে হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লিন তাপ বলে। তাহলে জলের যদি বলবে জলীয় বাষ্পের ঘনীভবনের লিন তাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এটা কিন্তু বর্জিত তাপ। তাহলে জলীয় বাষ্পের ঘনীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, যদি তাহলে কী বলবে, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পকে ওই উষ্ণতায় কী করতে হবে, 1 গ্রাম জলে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ বর্জিত করতে হবে বা নিষ্কাশিত করতে হবে। তাহলে এই 4টে প্রকারভেদ পড়লাম, আর প্রকারভেদের সঙ্গে সেই সংজ্ঞা অর্থাৎ উদাহরণ থেকে যে টাইপের প্রয়োগমূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের বলে দিলাম। এবার দেখো এই বাষ্পীভবন আর ঘনীভবন প্রক্রিয়ার মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন জিনিসটা কি, ইভাপোরেশন, ইংলিশ টার্ম হচ্ছে কি, ইভাপোরেশন। ইংলিশ টার্মটা কি, ইভাপোরেশন। এই টার্মটাকে ডিসকাস করি এবার আমি। দেখো আমরা যখন বাষ্পীভবন প্রক্রিয়া ঘটছে তখন কি হয়, একটা প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটে। এই যতক্ষণ ধরে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় এই ঘটনাটাই বাষ্পায়ন। তাহলে কী লিখবো আমরা, বাষ্পায়নের সংজ্ঞা, যে কোনো উষ্ণতায় তরলের
উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। যতক্ষণ ধরে বাষ্পীভবন প্রক্রিয়াটি ঘটে তখন কি হয়, এই বাষ্পায়ন প্রক্রিয়াটি ঘটতে থাকে ধীরে ধীরে। তাহলে বাষ্পায়নের হার কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে এবং খুবই ইম্পর্টেন্ট। আমি এটা মুছে দিচ্ছি, আরেকবার দেখে নাও। যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। পরের প্রশ্নটা হচ্ছে, এখান থেকে আসে যে বাষ্পায়নের হার অর্থাৎ রেট অফ ইভাপোরেশন কীভাবে নির্ভর করছে কী কী বিষয়ের উপর। বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে তরলের প্রকৃতি, আচ্ছা, নেচার অফ লিকুইড। 2 নম্বর, তরলের উপরিতলের বিস্তৃতি। 3 নম্বর, তরলের উষ্ণতা। 4 নম্বর, বায়ুর শুষ্কতা। 4 নম্বর হলো বায়ুর শুষ্কতা। 5 নম্বর, বায়ু চলাচল। 5 নম্বর হচ্ছে কি, বায়ু চলাচল। আর লাস্ট হচ্ছে তরলের উপর বায়ুর চাপ। তাহলে 6টা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে তরলের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে তরলের উপরিতলের বিস্তৃতি, তরলের উষ্ণতা, বায়ুর শুষ্কতা, বায়ু চলাচল, তরলের উপর বায়ুর চাপ। এই 6টি বিষয়ের উপর নির্ভর করছে। এই 6টি বিষয়ের উপর কীভাবে নির্ভর করছে দেখো। প্রথমে দেখো তরলের প্রকৃতি, নেচার অফ লিকুইড। এক একটা তরলের ক্ষেত্রে তরলের মানে বাষ্পায়নের হার এক এক রকম হয়। যে ক্ষেত্রে দেখো তরলের স্ফুটনাঙ্ক সাধারণত কী হয়, যে তরলের স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার কাছাকাছি হয় তাদের কি হয়, বাষ্পায়নের হার বেশি হবে। অর্থাৎ রুম টেম্পারেচারের কাছাকাছি যদি স্ফুটনাঙ্ক হয় তাহলে তার বাষ্পায়নের হার তত দ্রুত হবে। যেমন যদি বলি আমরা ইথারের স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস, আর সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাষ্পায়নের হার কার দ্রুত হবে, ইথার। ওই জন্যই আমরা দেখেছি যে এগুলো কি হয়, বাতাসে উড়ে যায়, স্পিরিট, তাই তো। স্পিরিট কী হয়, তাড়াতাড়ি রাখলে বাতাসে কী হয়, উবে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে তরলের উপরিতলের বিস্তৃতি। উপরিতল বলতে আপার সারফেসটা বোঝাচ্ছে সেটা। তরলের উপরিতলের বিস্তৃতি মানে অর্থাৎ তরলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়নের হার তত দ্রুত হবে, ক্ষেত্রফল যত কম হবে বাষ্পায়নের হার তত কম হবে। তরলের উষ্ণতা কীভাবে ডিপেন্ড করে দেখো, তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা যত বৃদ্ধি পাবে বাষ্পায়নের হার
তত বৃদ্ধি পাবে। ওই জন্য দেখবে, একটা উদাহরণ দিই তোমাদের, যে ভিজে কাপড় রোদের তাপে যত তাড়াতাড়ি শুকোয়, শীতল ছায়ায় ততটা শুকোয় না। রোদের তাপে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ কি, উষ্ণতা যত বাড়বে তত বাষ্পায়ন দ্রুত হবে, বাষ্পায়ন দ্রুত হলে কী হবে, তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। বায়ুর শুষ্কতা, বায়ুর শুষ্কতা কী হচ্ছে, বায়ু যত শুষ্ক হবে বাষ্প গ্রহণ করার ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ বাষ্প গ্রহণ করার ক্ষমতা যত বেশি হবে তত কী হবে, তত কী হবে, বাষ্পায়নের হার দ্রুত হবে। আর বায়ু চলাচল উপর কীভাবে ডিপেন্ড করছে দেখো, বাষ্পায়নের হার তরলের উপর, যে কোনো তরলের উপর বায়ুর সঞ্চালন যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ুর প্রবাহ, বায়ুর সঞ্চালন যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার দ্রুত হয়। বাতাস দিলে দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য তাহলে ঘরে ভিজে মেজে তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা কি ফ্যান চালাই তো, বা কালির লেখা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য ফু দিই, ফু দিলে কী হবে, শুকিয়ে যাবে। আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে তরলের উপর বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি হবে। এটা কিন্তু উল্টো সম্পর্ক, চাপ যত কমবে বাষ্পায়নের হার তত বেশি হবে। আর বাষ্পায়নের হার বাড়ানোর জন্য কী করতে হবে আমাদের, তাহলে বায়ুর চাপ কমাতে হবে। এই কটি বিষয়ের উপর তোমরা পড়ে নেবে ভালো করে, আমি তোমাদের ডিকটেট করলাম। কালকে রবিবার ছুটি থাকবে, সোমবার দিন আবার ক্লাস হবে। সবাই ভালো থেকো।